নিকোলা টেসলাকে আজ দুনিয়ায় ইলেকট্রিসিটি জেনারেশনের ক্ষেত্রে চেনে, কিন্তু তিনি এমন অনেক ভয়ঙ্কর ইনোভেশনও করেছিলেন যেগুলোর ব্যাপারে বিশ্বাস করা সত্যিই বেশ কঠিন। 1896 সালে তিনি ভুলবশত একটি আর্থকোয়েক জেনারেটর বানিয়ে ফেলেছিলেন, যার সাইজ এতটাই ছোট ছিল যে সেটা পকেটেও ফিট হয়ে যেতে পারত, কিন্তু ক্ষতি এতটাই ভয়াবহ ছিল যে বড় থেকে বড় বিল্ডিংকেও কাঁপিয়ে দিতে পারত। এই ডিভাইসটি তিনি নিজের ল্যাবরেটরিতে টেস্ট করেছিলেন। তখন প্রতিবেশীদের মনে হয়েছিল সত্যিই ভূমিকম্প এসেছে, আর তারা ভয় বাইরে বেরিয়ে এসেছিল। তারপর টেসলা সেই ডিভাইস নিয়ে কোনো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং খুঁজতে বেরিয়ে পড়লেন। পথে তিনি একটি 10তলা বিল্ডিং দেখতে পেলেন যেখানে ওয়ার্কাররা কাজ করছিল। তিনি সেই ডিভাইসটা বিল্ডিংয়ের স্টিল ফ্রেমে লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পরই ওপর থেকে ওয়ার্কাররা ভয় পেয়ে দৌড়াতে দৌড়াতে নিচে নামলো, যেন সত্যিই কোনো ভূমিকম্প আসছে। পুলিশ পর্যন্ত ডেকে ফেরা হলো, কিন্তু টেসলা কাউকে কিছু না জানিয়ে নিজের ডিভাইসটা আবার পকেটে রেখে সেখান থেকে চলে গেলেন। তার দাবি ছিল যদি আর কিছুক্ষণ ডিভাইসটা সেখানে লাগানো থাকতো তাহলে পুরো বিল্ডিং ধ্বংস হয়ে যেত। এই কথাটা তিনি নিজেই এক ইন্টারভিউতে স্বীকার করেছিলেন। কিন্তু প্রশ্ন হলো, পকেটের সাইজের একটা ডিভাইস কিভাবে ভূমিকম্প ঘটাতে পারে? আসলে নিকোলা টেসলা এই ডিভাইস বানাতে চাইছিলেনই না। তিনি তো এমন একটি প্রজেক্টে কাজ করছিলেন যা এক জায়গা থেকে আরেক জায়গায় এনার্জি ট্রান্সফার করতে পারবে, তাও আবার কোনো তার ছাড়াই এবং কোনো খরচ ছাড়াই। তার জীবনের বেশিরভাগ সময় ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন নিয়ে স্টাডি করতে কেটেছে। এই ফিল্ডে তিনি এমন কিছু বুঝতে এবং দেখতে পারতেন যা তার পরে কেউ সেইভাবে বুঝতে বা দেখতে পারেনি। তার আইডিয়া ছিল তিনি একটি ডিভাইসের মাধ্যমে নির্দিষ্ট একটি ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন তৈরি করে সেটা মাটির ভেতরে পাঠাবেন। এই ভাইব্রেশনগুলো মাটির ভেতরে থাকা পাথরগুলোর মধ্য দিয়ে গিয়ে অন্য কোনো জায়গায় রাখা রিসিভিং ডিভাইস দিয়ে ধরা হবে, যা সেই ফ্রিকোয়েন্সিকে ডিকোড করে এনার্জি বা ইলেকট্রিক কারেন্টে কনভার্ট করবে। ঠিক একইভাবে যেমন কোনো সাউন্ড এনার্জি ওয়েভসের আকারে ট্রাভেল করে, আমাদের পৃথিবী সবসময় একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করে। এই ফ্রিকোয়েন্সি 7.83 হার্টজ থেকে 33.8 হার্টজ পর্যন্ত ভ্যারি করে। টেসলার দাবি ছিল যদি তিনি এই ছোট্ট ডিভাইসটাকে পৃথিবীর ভাইব্রেশনের সাথে সেট করে দেন তাহলে পুরো দুনিয়ায় ধ্বংসাত্মক ভূমিকম্পও আসতে পারে। মানুষ তার এসব কথা শুনে মজা করত, কিন্তু শেষ পর্যন্ত সেই দিনও এসে গেল যখন দুনিয়া নিকোলা টেসলাকে সত্যি সত্যি সিরিয়াসলি নেওয়া শুরু করলো। খুশি হন দর্শকরা, আমাদের দৈনন্দিন জীবনে হয়তো এমন কোনো জিনিস নেই যার পেছনে নিকোলা টেসলার হাত নেই। ইলেকট্রিসিটি থেকে শুরু করে দুনিয়ার যে কোনো প্রান্তে বসে ফোনে কথা বলা পর্যন্ত এসবের পেছনে নিকোলা টেসলার বিশাল অবদান রয়েছে। তার আগে ইলেকট্রিসিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো খুব কঠিন ছিল, এমনকি মাত্র কয়েক মিটার পর্যন্তই ইলেকট্রিসিটি পাঠানো যেত, তাও শুধু একটা ছোট বাল্বের বেশি কিছু চালানো যেত না। কিন্তু টেসলা অল্টারনেটিং কারেন্ট আবিষ্কার করে পুরো দুনিয়ার সামনে নিজের যোগ্যতা প্রমাণ করেছিলেন। তার জীবনে এটিই ছিল সেই পয়েন্ট যখন মানুষ তাকে সিরিয়াসলি নিতে শুরু করলো, কারণ এখন সেই ইলেকট্রিসিটি যা আগে ডাইরেক্ট কারেন্টের ফর্মে মাত্র কয়েক মিটার দূর পর্যন্ত পাঠানো যেত, সেটাকে এসি পাওয়ারে কনভার্ট করে হাজার হাজার মাইল দূরের ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রিতেও পাঠানো সম্ভব হলো। এর পাশাপাশি টেসলা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সিস্টেমেরও ইনভেন্টর ছিলেন, যার মাধ্যমে আজ আমেরিকার 31% ইলেকট্রিসিটি এবং চীনের 95% ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। টেসলাই ছিলেন যিনি দুনিয়াকে ওয়্যারলেস কমিউনিকেশনের উপহার দিয়েছিলেন। এগুলো তো তার সেই ইনভেনশন যেগুলো আজ দুনিয়া ব্যবহার করছে। কিন্তু আপনি কি জানেন, টেসলা তার জীবনে 300টিরও বেশি জিনিস আবিষ্কার করেছিলেন, কিন্তু সেগুলোকে কোনোভাবে দুনিয়ার সামনে আনতে তাকে বাধা দেওয়া হয়েছিল। যেমন অল্টারনেটিং কারেন্ট তো তিনি বানালেন, কিন্তু এরপর তিনি চাইছিলেন ওয়্যারলেস কমিউনিকেশনের মতো ইলেকট্রিসিটিকেও পুরো দুনিয়ায় তার ছাড়াই ট্রান্সপোর্ট করা হোক। তার কাছে নলেজ অনেক ছিল, কিন্তু একটি জিনিসের ভয়াবহ অভাব ছিল, আর সেটা ছিল প্রচুর টাকা। তিনি তার এই আইডিয়া নিয়ে জেপি মর্গানের কাছে গেলেন। জেপি মর্গান তার আইডিয়াটা পছন্দ করলেন এবং টেসলাকে $1.5 লাখ ফান্ডিং দেওয়ার সিদ্ধান্ত নিলেন। ইলেকট্রিসিটিকে তার ছাড়াই ট্রান্সমিট করার জন্য টেসলা নিউ ইয়র্কে অনেক এক্সপেরিমেন্ট শুরু করলেন। এই এক্সপেরিমেন্টগুলোর মধ্যে একটি টাওয়ারও ছিল, যেটা দেখে মানুষ অনেক ভয় পেত এবং প্রায়ই কমপ্লেন করত। এজন্য টেসলা তার এক্সপেরিমেন্টগুলো কলোরাডোতে শুরু করলেন এবং সেখানে একটি নতুন 180 ফুট লম্বা টাওয়ার দাঁড় করালেন, যাতে প্রয়োজনের চেয়েও বেশি টাকা লেগে গেল। টেসলার বিশ্বাস ছিল তিনি এই টাওয়ারের সাহায্যে এখন পুরো দুনিয়ায় ওয়্যারলেস ইলেকট্রিসিটি পাঠাতে পারবেন, আর সেটা পৃথিবীর ন্যাচারাল ভাইব্রেশন ব্যবহার করে। জেপি মর্গান, যিনি টেসলার এই প্রজেক্ট ফান্ড করেছিলেন, তিনি একই সময় ইলেকট্রিক ওয়্যারের ইনসুলেশন বানানোর ফ্যাক্টরিগুলোতেও বড় ইনভেস্টর ছিলেন। এছাড়াও আমেরিকায় অনেক কপার মাইনের পেছনেও জেপি মর্গানের হাত ছিল। তার সম্ভবত বুঝে গিয়েছিলেন যে টেসলা তার এক্সপেরিমেন্টে সফল হয়ে গেছেন, আর যদি সত্যিই তা হয়ে যায় তাহলে সেটা তার ইলেকট্রিক ওয়্যার ব্যবসার জন্য বড় ক্ষতির কারণ হবে। এজন্য তিনি শুধু টেসলাকে আরও টাকা দিতে অস্বীকারই নয়, বরং অন্য ইনভেস্টরদেরও নিষেধ করেন যেন তারা টেসলার প্রজেক্টে ইনভেস্ট না করে। নিকোলা টেসলা কী বা করতে পারতেন? পরের অনেক বছর পর্যন্ত তিনি ওয়্যারলেস ইলেকট্রিসিটির স্বপ্ন নিয়ে বেঁচেছিলেন, আর যখন তিনি এই দুনিয়া ছেড়ে চলে গেলেন তখন পরবর্তী 10 বছর পর্যন্ত সরকার তার প্রপার্টির ওপর দখল করে রেখেছিল। তার যত রিসার্চ ওয়ার্ক ছিল তা বহু বছর ধরে সিক্রেট ফাইলস বানিয়ে রাখা হয়েছিল। আর এরপরেও অনেকের বিশ্বাস আজ পর্যন্ত টেসলার ওয়্যারলেস ইলেকট্রিসিটির ফর্মুলা পাবলিক করা হয়নি।
এখন প্রশ্ন উঠছে, নিকোলা টেসলা কি কোনো সিক্রেট ফর্মুলা পেয়ে গিয়েছিলেন? তিনি কি সত্যি ফ্রি ইলেকট্রিসিটির ওপর কাজ করছিলেন? অনেক এক্সপার্টের ধারণা নিকোলা টেসলা পৃথিবীর ভাইব্রেশনকে ভালোভাবে বুঝে ফেলেছিলেন, আর সম্ভবত তিনি এই ভাইব্রেশন ব্যবহার করেই দুনিয়ায় নতুন ধরনের ইলেকট্রিসিটি ইন্ট্রোডিউস করতে যাচ্ছিলেন। তিনি নিজের জীবনে বলতেন, যদি আপনি ইউনিভার্সের সিক্রেট জানতে চান তাহলে একে এনার্জি, ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশনের দৃষ্টিভঙ্গি থেকে দেখতে শুরু করুন। সম্ভবত তিনি সত্যিই ঠিক বলেছিলেন, কারণ তার মৃত্যুর পর কোম্পানিগুলো যখন ফ্রিকোয়েন্সি আর ভাইব্রেশনের উপর রিসার্চ শুরু করলো, তখন তারা অবাক হয়ে দেখল দুনিয়ার এক একটা জিনিস নিজের নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। একটি জিনিসের ফ্রিকোয়েন্সিকে বুঝে দূরে থাকা অন্য একটি জিনিস পর্যন্ত সত্যিই শুধু এনার্জি ট্রান্সফারই করা যায় না, বরং তাকে কন্ট্রোলও করা যায়। উদাহরণ হিসেবে এই দুটো ফর্ক দেখুন, যাদের ফিজিক্যালি একে অপরের সাথে কোনো কানেকশন নেই। এই দুটোর ফ্রিকোয়েন্সি একই, মানে একবার ট্যাপ করলে 1 সেকেন্ডে তারা 440 বার ভাইব্রেট করে। আর আশ্চর্যের বিষয় হলো, একটি ফর্ককে ট্যাপ করলে অন্য ফর্কটি নিজে থেকেই ভাইব্রেট করতে শুরু করে। If I tap this fork, putting little pulses of energy into it, the second fork will also vibrate in sympathy. নিকোলা টেসলা যে ওয়্যারলেস এনার্জি ট্রান্সফারের কথা বলছিলেন, সম্ভবত সেটা এমনই কিছু ছিল। সম্ভবত তিনি কোনো সিক্রেট ফ্রিকোয়েন্সি জেনে ফেলেছিলেন, কিন্তু সেই ডকুমেন্টগুলো আজ পর্যন্ত সামনে আনা হয়নি। ইতিহাস সাক্ষী, গত 150 বছরে যত যুদ্ধ হয়েছে তার বেশিরভাগই তেলের ভিত্তিতে হয়েছে। ওয়ার অফ গালফ, কুয়েতি অয়েল ফায়ার, ইরাক ওয়ার, এমনকি ওয়ার্ল্ড ওয়ার 1 এবং 2তেও এমন অনেক অপারেশন ছিল যেখানে বিশেষভাবে অয়েল রিজার্ভকে টার্গেট করা হয়েছিল। যে ফসিল এনার্জির কারণে এত যুদ্ধ হয়ে গেছে, ভাবার বিষয় হলো, যদি সবাই পৃথিবীর ফ্রিকোয়েন্সি ব্যবহার করে ফ্রি ইলেকট্রিসিটি বা ফ্রি এনার্জি বানাতে পারত, তাহলে এই তেলের দুনিয়ায় কোনো ডিমান্ডই থাকতো না। এসবের পাশাপাশি টেসলার আরও অনেক ইনভেনশন ছিল, যেগুলো একেবারে হয় ধ্বংস করে দেওয়া হয়েছিল, নয়তো টেসলার চলে যাওয়ার পর সেগুলোর উপর আর কাজই করা হয়নি। যেমন ডেথ রে, এটা নিউক্লিয়ার বোমার মতোই একটি মাস ডিস্ট্রাকশন ওয়েপন ছিল, কিন্তু 1934 সালে নিজের এক ইন্টারভিউতে টেসলা বলেছিলেন, এই ওয়েপন হাজার হাজার মাইল দূর পর্যন্ত লাখ লাখ মানুষের প্রাণ নিতে পারে, অথবা যতদূর পৃথিবীর কার্ভ আমাদের অনুমতি দেয়। এটা টেসলার একটি নতুন ইলেকট্রিক ওয়েপন ছিল, যা 50 মিলিয়ন ভোল্টস তৈরি করতে পারত। আন্দাজ করার জন্য বুঝে নিন, আকাশের বজ্রপাতের সময় যত ভোল্টস থাকে, এই ওয়েপন তার থেকে 166 গুণ বেশি ভোল্টস তৈরি করতে পারত। এর পাশাপাশি টেসলা থট ক্যামেরার আইডিয়াও দিয়েছিলেন। যেমন একটি ক্যামেরা আমাদের চোখ যা দেখতে পারে তা সব ক্যাপচার করতে পারে, ঠিক তেমনই টেসলার আইডিয়া ছিল আমাদের চিন্তাকেও ফটোগ্রাফ করা সম্ভব, যার ফলে মানুষ যা কিছু ভাবছে তার ছবি সামনে চলে আসবে। তার এই থট ক্যামেরা কখনো বাস্তব রূপ নেয়নি, কিন্তু তার এই আইডিয়া থেকে অনুপ্রাণিত হয়ে 1895 সালে এক্স-রে ইনভেন্ট হয়েছিল। নিকোলা টেসলা এমন একজন সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়ার ছিলেন যিনি কখনোই টাকার জন্য কাজ করেননি। তিনি চাইলে নিজের ইনভেনশন থেকে অনেক টাকা কামাতে পারতেন, অন্যদের মতো নিজের পেটেন্টও ক্যাশ করতে পারতেন, কিন্তু যখন তার মৃত্যু হয় তখন তার কাছে এতটুকু টাকাও ছিল না যাতে তার হোটেল বিল ক্লিয়ার করা যায়। তার মৃত্যু আজ পর্যন্তও একটি মিস্ট্রি। 7ই জানুয়ারি 1943 সালে তার হোটেল রুম থেকে তার ডেড বডি পাওয়া যায়। অফিসারদের দাবি ছিল এটা একটি ন্যাচারাল মৃত্যু, কিন্তু মানুষের একটি বড় অংশ মনে করে নিকোলা টেসলাকে হত্যা করা হয়েছিল। কিন্তু আসল সত্য কি? তার ডকুমেন্টগুলো 10 বছর নিজেদের দখলে রাখার পর কি সব কিছু পাবলিক করে দেওয়া হয়েছিল, নাকি আজও টেসলার কিছু সিক্রেট ফাইলস কোনো এক কোণে পড়ে আছে? এটা হয়তো সময়ই বলে দেবে। এই ভিডিও আপনারা খুব পছন্দ করবেন, লাইক এবং শেয়ার করবেন। আপনাদের ভালো ভরা কমেন্টের জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের দারুণ ভিডিওতে।